আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের আমাদের যে আলোচনাটি সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ টপিকসের উপরে, যেটি নিয়ে ট্রেড ফাইন্যান্সে যারা কাজ করেন, বিশেষ করে ব্যাংকের ট্রেড ফাইন্যান্সে যারা রয়েছেন, এরা প্রায় একটা কোশ্চেনের সম্মুখীন হন। সেটি হচ্ছে যে মুরগির ডিম আগে না মুরগি আগে। বেসিক্যালি হচ্ছে যে আমরা সবাই জানি যে যারা ট্রেড ফাইন্যান্সে কাজ করি, তাদের একটি কনসেপ্ট এরকম রয়েছে যে আমরা হলো ওয়ার্ক অ্যাজ পার দ্য ইউসিপি, তাই না? ইউসিপি 600, ইউনিফর্ম কাস্টমস অ্যান্ড প্র্যাকটিস, যেটা আর কি। তো এই ইউসিপি 600 এর যে আর্টিকেল নাম্বার 5, এই আর্টিকেল নাম্বার 5-এ একটি ইম্পর্টেন্ট ক্লজ অ্যাড করা আছে, যেটি নিয়েই কনফিউশনটা তৈরি। এবং এটা নিয়ে আহ, মানে কোশ্চিন এবং উত্তর দুটাকে কমপ্লাই করা, এক জায়গায় নিয়ে আসা খুব কঠিন হয়ে যায়। এবং হচ্ছে যে এটা ক্লিয়ার একটা কনসেপশন না থাকলে আপনি অনেক সময় প্রবলেমে পড়বেন। তো ট্রেডে পয়েন্টেডে কাজ করতে হলে অবশ্যই মানে প্রতিটা স্টেপ, ইচ অ্যান্ড এভরি স্টেপ অত্যন্ত সতর্কতার সাথে যদি আপনি মানে অনুসরণ করতে পারেন, তাহলে এই ট্রেড ফাইন্যান্সে কাজ করে কোনো প্রবলেম ফেস করার কোনো কারণ নাই। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ট্রেড ফাইন্যান্সের ইচ অ্যান্ড এভরি কাজ একটা অপারেশন থিয়েটারের মতো। অর্থাৎ অপারেশন থিয়েটার অপারেশন করতে যে সামান্যতম ভুলের কারণে যেমন রোগী মারা যেতে পারে, ঠিক ট্রেড ফাইন্যান্সেও এই সামান্যতম ভুলের কারণে অনেক বড় রকমের ড্যামেজ হয়ে যেতে পারে, যেটি ব্যাংকের রেপুটেশনকে লস করতে পারে, আপনার ক্যারিয়ারকে ধ্বংস করতে পারে, অ্যাট দ্য সেম টাইম কান্ট্রিকেও লস করতে পারে। সো ট্রেড ফাইন্যান্সে কাজ করতে হলে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট সম্পর্কে একদম ক্লিয়ার কাট এবং ক্রিস্টাল ক্লিয়ার ভিভিড পিকচার্স থাকতে হবে মাইন্ডে। না হলে যেটি হবে যে আপনি আপনাকে সেভ করতে পারবেন না, ব্যাংক সেভ করতে পরের কথা। ফার্স্টলি আমরা যখন যারা ট্রেড ফাইন্যান্সে কাজ করি, তাদের একটাই অবজেক্টিভ থাকতে হবে যে আমি আজকে সারাদিনে যে কাজগুলো করব সেই কাজে আমি আমাকে সেভ করবো। ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্যাট ইউ উইল সেভ ইউর সেলফ। অর্থাৎ কাজ করবেন মানুষের উপকারের জন্য, কিন্তু করতে গিয়ে যেন নিজের ক্ষতি না হয়ে যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে যে বছরের পর বছর পরে, অনেক বছর পরেও কিন্তু ট্রেড ফাইন্যান্সের লোকজনকে দায়ী করা হয়েছে। আর ইদানিং তো ব্যাংকিং সেক্টরের ইন্ডাস্ট্রিতে যে প্রবলেম গুলো হচ্ছে সেটা তো আমরা সবাই জানি। সো এই জায়গাগুলোতে নিরাপদ থাকবো, এবং নিরাপদ থাকার জন্য আপনাকে একমাত্র নলেজই সেভ করতে হবে, আদারওয়াইজ পারবে কেউ, অন্য কেউ পারবে না। আপনি যখন বিপদে পড়বেন, দেন তখন নো ওয়ান ইজ ইউর সাইড। এটা মাথায় রাখেন, সে যেই হোক, আপনি যেই ব্যাংকে থাকেন, যে প্রতিষ্ঠানে থাকেন, নো ওয়ান ইজ ইউর সাইড। সো আপনাকে সেভ করতে হলে আপনার জানাটা খুব জরুরি। আপনি যে বলেন না যে বাঁচতে হলে জানতে হবে, তো বাঁচতে হলে জানতে হবে, এটা ঠিক। হ্যাঁ, নলেজ যদি না থাকে, আপনি যদি তাহলে আপনি যেটা হবে সেটি হচ্ছে বিপদে পড়বেন। সো ব্যাংকিং সেক্টরে কাজ করতে গেলে আপনাকে প্রতিটা জিনিস সম্পর্কে ক্লিয়ার কাট জেনে নিতে হবে। আর জানার জন্য এখন অনেক প্ল্যাটফর্ম, বাট হচ্ছে যে আপনার আগ্রহটা থাকতে হবে। সো আমরা আজকের জিনিসটা শুরু করি। আজকে আমরা যে ইন্টারেস্টিং একটা আলোচনা করব বলে বলেছিলাম, সেটি নিয়ে আমাদের আজকের কথা। তো আমরা প্রথমেই যেই জায়গাটায় যাব, সেটি হচ্ছে যে ক্লায়েন্ট গুড চেক করে পেমেন্ট করতে চায়। ধরেন একটা ক্লায়েন্ট আপনার কাছে আসলো, এলসি ওপেন করেছেন, প্রয়োজনীয় সবকিছু করে দিয়েছেন, এখন হচ্ছে ডকুমেন্ট চলে আসছে, আর ইন দ্য মিন টাইম গুডসও পোর্টে চলে আসছে। এখন আপনাকে যদি এসে জিজ্ঞেস করে, যে ক্লায়েন্ট যদি বলে যে ভাই আমার তো গুডস চলে আসছে, তো আমি গুডসটা চেক করে পেমেন্ট করব, আপনি কি উত্তর দেবেন? আপনার যে গাইডলাইন সেটি এতে পারমিট করে কিনা, আপনি কি তাকে এই ফ্যাসিলিটিটা দিতে পারেন কিনা, এটি কি আসলেও ল দ্বারা লিগালাইজড কিনা, তাহলে সেই ক্ষেত্রে আপনার স্টেপ কি হওয়া উচিত? আপনি তো জানেন যে একটা কমপ্লায়েন্স প্রেজেন্টেশনের আন্ডারে ইউ আর বাউন্ড টু মেক পেমেন্ট। ইউ আর বাউন্ড টু মেক পেমেন্ট, আপনাকে পেমেন্ট করতেই হবে। গুডস আপনি ইম্পোর্ট করেছেন, এলসি ওপেন করেছেন, গুডস চলে আসছে বা পোর্টে, ইন দ্য সেম টাইম আপনার হচ্ছে ডকুমেন্টে চলে আসছে। এখন আপনি যদি ডকুমেন্ট চেক করে দেখতেছেন যে ডকুমেন্টে কোনো ইরর নাই, ফাউল আজে বাজে ডিসক্রিপেন্সি ধরে তো লাভ নাই। লজিক্যাল ডিসক্রিপেন্সি ছাড়া হুদাই ডিসক্রিপেন্সি ধরলে তো কোনো লাভ নাই, এতে করে ব্যাংকের ইমেজ নষ্ট হবে, কান্ট্রির ইমেজ নষ্ট হবে। সো আমরা এই ধরনের আনইথিক্যাল প্র্যাকটিস করব না। সবসময় চেষ্টা করব যে একটা লজিক্যাল এবং যুক্তিসঙ্গত এবং
ওয়াইডলি বা কম্প্রিহেন্সিভলি অ্যাকসেপ্টেড যে ডিসক্রিপেন্সি সেটাই শুধু আমরা শো করব। আদারওয়াইজ আননেসেসারি ডিসক্রিপেন্সি শো করে ব্যাংকের রেপুটেশন এবং কান্ট্রি রেপুটেশনকে লস করার কোনো যৌক্তিকতা নাই। আচ্ছা, আমরা এই কাজটা অনেকেই করি এবং নিজেকে খুব বাহাদুর মনে করি যে 3-4টা ডিসক্রিমিনেন্সি ধরে দিয়েছি। বাট এগুলো কিন্তু ঠিক না, এগুলো গুড প্র্যাকটিসের আন্ডারে এবং নর্মস এর আন্ডারে আসে না। সো আমরা কোন জিনিসগুলো ডিসক্রিমিনেন্সি ধরতে পারি সেটা সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে, এবং যারা কাজ করছেন তারা ধাপে ধাপে শিখবেন, যারা নতুন কাজ করতে আসছেন, যারা জানেন না তাদেরকেও জেনে রাখতে হবে যে এই ধরনের বিষয়গুলো কিন্তু রয়েছে। তো এখন পোর্টে যখন গুড চলে আসবে, গুড চলে আসার পরেই স্বাভাবিকভাবে পোর্ট থেকে এটা আনলোড করতে হবে, কিন্তু দেখা গেল যে আপনার ক্লায়েন্ট এসে বলতেছে যে আমার একটু সন্দেহ রয়েছে। সো আমি কি করব? আমি হচ্ছে গুডস দেখে তারপরে পেমেন্ট করবো। তো এই ক্ষেত্রে ব্যাংকার যারা তাদের কিন্তু কতগুলো জিনিস চিন্তা করতে হবে। একটা হচ্ছে যে একটা ক্লায়েন্ট গুডস চেক করবে, যে গুড চেক করার জন্য ক্লায়েন্টের গুডস চেক করার জন্য কিন্তু অথরিটি আছে, সেই অথরিটির মাধ্যমে চেক করাতে হবে। এখন এই চেকিংটা আপনি আপনার কান্ট্রিতে গুডস চলে আসার পরে সেটা করতে পারেন কিনা, বা এটা আইনে আপনাকে সাপোর্ট দেয় কিনা। কোশ্চেন হচ্ছে যে এটার সব থেকে বিজনেসম্যান যারা রয়েছেন তারা, এবং হচ্ছে যারা ব্যাংকার রয়েছেন তাদের সবারই এই জিনিসটা জানা উচিত যে আপনি যদি কোনো যে এগ্রিমেন্ট আপনার সাথে হয়েছে এক্সপোর্টার ইম্পোর্টারের মধ্যে, প্রথমে যে এগ্রিমেন্টটা হয় যার এগেনস্টে প্রোফার্মা ইনভয়েস তৈরি হয়, তো একটা ব্যাকগ্রাউন্ড কন্ট্রাক্ট কিন্তু হয়। তো আপনি যে পার্টির সাথে কন্ট্রাক্ট করছেন সেই পার্টির উপরে আপনার ট্রাস্ট যদি না থাকে, তাহলে তার কাছ থেকে আপনি প্রথমে নিতে যাচ্ছেন কিনা, এক। আর যদি তার কাছ থেকেই নিতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তার কান্ট্রিতে প্রি শিপমেন্ট ইন্সপেকশন কেন করাচ্ছেন না? আপনার যদি সন্দেহই থাকে তাহলে তো মানে যখন এটা লোড হচ্ছে, ধরেন আমরা চায়না থেকে গুডস নিয়ে আসবো, তো চায়নাতে যে শিপমেন্ট যখন হওয়ার আগে তো ওখানে লোড হচ্ছে, লোডের আগে কেন প্রি শিপমেন্ট করাচ্ছেন না? কেন এলসি তে আপনি প্রি শিপমেন্ট ক্লজ দিচ্ছেন না? তাহলে তো আর এই ঝামেলাটা থাকে না। তাহলে আপনি যখন এরকম ডকুমেন্ট চেক করে মানে গুডস চেক করে পেমেন্টের ঝামেলায় যাবেন, তখন হচ্ছে কান্ট্রি ইমেজ নষ্ট হবে, ইম্পোর্টারের ইমেজ নষ্ট হবে, ওই ইম্পোর্টারের কাছ থেকে কেউ এলসি নেবে না, ব্যাংকের ইমেজ নষ্ট হবে। এভাবে তো চেক করে এটা কোনো গুড প্র্যাকটিসের আন্ডারে পড়ে না। সো তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? যদি এরকম কোনো কেস থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যাংকার হিসেবে পার্টিকে অ্যাডভাইস করতে পারি যে আপনি প্রি শিপমেন্ট ক্লজটাকে অ্যাড করে দেন এলসিতে। তো যদি আপনি প্রি শিপমেন্ট ক্লজ অ্যাড করে দেন, তাহলে কিন্তু ওই কান্ট্রিতে যখন লোড হবে, শিপমেন্টের গুডস শিপমেন্টের জন্য রেডি হবে, তার আগেই কিন্তু একটা প্রি শিপমেন্ট কোম্পানি এটাকে, প্রি শিপমেন্ট ইন্সপেকশন কোম্পানি এটাকে সার্টিফাই করবে। ওই সার্টিফিকেটটা ডকুমেন্টের সাথে লাগাই দিতে বলবে। তাহলে তো আপনার গুড সম্পর্কে মানে একটা ক্লিয়ার কাট ডকুমেন্ট হয়ে গেল। এখন কোশ্চেন হচ্ছে যে এই যে প্রি শিপমেন্ট ইন্সপেকশন কোম্পানি, এটা যদি ভুয়াও তো হইতে পারে না, তার সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে যেটা করা উচিত, সেটি ধরেন আপনার যে শিপমেন্ট যিনি মানে এই 2 নম্বর এটা করবে মানে এক্সপোর্টার, উনি যদি একটা ভুয়া একটা কাগজ দিয়ে দেয় ওই দেশের কোন একটা এজেন্সির সাথে করে, এবং সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনি ধরতে পারবেন না। তাহলে কি করা উচিত? উচিত যেটা সেটি হলো বাংলাদেশে অবস্থান করতেছে চায়নার এজেন্সি, এরকম খুঁজে বের করতে হবে। ডেফিনেটলি আছে। তো খুঁজে বের করে তাদের সাথে কথা বলতে হবে যে তোমার যে চায়নাতে পিপুল রয়েছে, তোমার যে চায়নাতে অফিস রয়েছে, আমার একটা গুড শিপমেন্ট হবে, তুমি এটা প্রি শিপমেন্ট মানে ইন্সপেকশন করে আমাদেরকে একটা সার্টিফিকেট দিবা। এই সার্টিফিকেটটা পার্টি রিসিভ করবে, যিনি এক্সপোর্টার তিনি রিসিভ করবে, অ্যান্ড ওইটা ডকুমেন্টের সাথে অ্যাড করে দিবে। তাহলে ডকুমেন্ট যখন সে পাঠাবে তখন প্রি শিপমেন্ট ইন্সপেকশন সার্টিফিকেটটা ইনক্লুড করে পাঠাবে। ওই প্রি শিপমেন্ট ইন্সপেকশন সার্টিফিকেটটা আপনার হচ্ছে এক ধরনের দলিলের মতো, যার মাধ্যমে কাস্টম এখানে ইম্পোর্টার যিনি উনি অলমোস্ট 100% নিশ্চিত হতে পারে যে গুডস এর কোয়ালিটি ঠিক আছে। তো এই এই কাগজটা দেখেই কিন্তু বোঝা যায় যে গুডস এর কোয়ালিটি ঠিক আছে কিনা। কারণ হচ্ছে যে একজন ক্লায়েন্ট যিনি ইম্পোর্টার উনি কিন্তু নিজে গুডস দেখে বুঝতে পারবেন না যে এটা একটি কোয়ালিটি সম্পূর্ণ কিনা, বা অ্যাজ পার এলসি টার্মস এন্ড কন্ডিশন কমপ্লাই করা হয়েছে কিনা, বা লস গুলোকে বা রুলস এন্ড রেগুলেশন গুলোকে পুরোপুরি কমপ্লাই করা হয়েছে কিনা। তো যেহেতু এই বিষয়গুলো হয়ে যাবে, সুতরাং বেস্ট ওয়ে হচ্ছে আমরা এলসি ওপেন করার সময় প্রি শিপমেন্ট ক্লজ দিয়ে দিব, এবং প্রয়োজনে আমরা হচ্ছে যে আপনার ক্লায়েন্টের সাথে কথা বলে নেব আমার যে ইম্পোর্টার। বিশেষ করে ফুডের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব স্ট্রিক্টলি ফলো করা উচিত বলে মনে হয়। মেশিনারিজ এর ক্ষেত্রেও মানে গুড কন্ডিশন আছে কিনা সেটিও এটা খুব জরুরি। তবে বিষয়টা হচ্ছে যে এটা ডিপেন্ড করে হচ্ছে ক্লায়েন্টের সাথে কথা বলে নিতে হবে, এবং ক্লায়েন্টের সাথে যিনি এক্সপোর্টার, আমার যে ব্যাংকের যে ইম্পোর্টার, তার সাথে এক্সপোর্টারের যে
আপনার যে রিলেশন গুলো, সেই রিলেশন গুলোর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, বিজনেসম্যান উইল ফেস প্রবলেম বিফোর ব্যাংক অ্যান্ড কান্ট্রি। যদি আপনি এই ট্রেডিশনে চলে যান, যে গ্র্যাজুয়ালি হচ্ছে আপনি মানে গুডস আসবে, ওটা আপনি ইন্সপেকশন করাবেন, তারপরে ইন্সপেকশন সার্টিফিকেট নেবেন, তারপরে দেখবেন যে গুডস ভালো হয়েছে, তারপরে আপনি এটাকে মানে পেমেন্ট করবেন, তাহলে কিন্তু বিপদ আছে। প্রথম বিপদ হচ্ছে ওই বিজনেসম্যানের, যিনি এটা করতেছেন, তার পরবর্তীতে দেখা যাবে তার এলসি কেউ নেবে না। দ্বিতীয় বিপদ হচ্ছে ব্যাংকের। তৃতীয় বিপদ হচ্ছে আপনার দেশের, কান্ট্রি ইমেজ লস হবে। তো এইরকম কেসগুলোতে আমার মনে হয় যে ব্যাংকারদের একটু টেকনিক্যাল হওয়া উচিত, এবং লজিক্যালি আপনি যদি এই ধরনের কথা ক্লায়েন্টের সাথে বলেন, তাহলে ক্লায়েন্ট ডেফিনেটলি না করতে পারবে না। আর আপনার এতে করে সুবিধা হলো যে আপনার যে ইউসিপির যে গাইডলাইন, সেটিও আপনি কমপ্লাই করতে পারছেন। অর্থাৎ আপনি একটা কমপ্লিট নর্মস এর মধ্যে রইলেন, এটিকে কেউ আঙ্গুল তোলার মতো সাহস পাবে না আপনার দিকে। সো আশা করছি বুঝতে পেরেছেন যে যদি এ ধরনের সিচুয়েশন সামনে চলে আসে, হোয়াট ইউ উইল ডু, হোয়াট উইল বি ইউর স্টেপ, হাউ ইউ উইল কমিউনিকেট টু ইউর ক্লায়েন্ট। সো আপনি যদি লজিক্যালি এরকম করে কমিউনিকেট করতে পারেন, ক্লায়েন্টের মুখটা বন্ধ হয়ে যাবে, ক্লায়েন্টের আর দ্বিতীয় করে কোনো কথা বলার সুযোগ থাকবে না। সো পিস ইন্সপেকশন ইজ এ মোস্ট ভাইটাল একটা থিংস, যে আমরা কাস্টমার, কান্ট্রি এবং ব্যাংকের স্বার্থকে নিশ্চিত করার জন্য। কারণ হচ্ছে ধরেন, যদি এরকম কখনো না হোক, আমরা চাই না যে কখনো এরকম হোক, কোন একটা শিপমেন্ট আসলো, শিপমেন্টের দেখা গেলো 80% ড্যামেজ গুডস, আপনি এখানে ইন্সপেকশন করালেন, করার পর দেখলেন যে গুডস ড্যামেজ হয়ে গেছে 50%। তো সেই ক্ষেত্রে যেটি হলো যে তখন তো আপনার আপনার যে ক্লায়েন্ট ইম্পোর্টার, সে তখন কিন্তু আপনার বিরোধী হয়ে যাবে, সে আপনাকে পেমেন্ট করবে না। অথচ আপনি যেহেতু এলসি ওপেন করেছেন, আপনি কিন্তু বাধ্য, যদি ডকুমেন্ট কমপ্লায়েন্স থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পেমেন্ট করতে বাধ্য আপনি। তার মানে তখন একটা হ্যাজার্ড তৈরি হবে, একটা হযবরল অবস্থা তৈরি হবে। এবং যদি এটা মানে আমার দেশের যে ইম্পোর্টার, সে যদি ওই এক্সপোর্টারের সাথে নেগোশিয়েট করতে না পারে, তাহলে কিন্তু ব্যাংক বাধ্য যে তাকে পেমেন্ট করতেই হবে। আর যদি সে নেগোশিয়েট করে এটাকে এক্সকিউজ করাতে পারে, এটাকে মাফ করা নিতে পারে, যে না ঠিক আছে পেমেন্ট করতে হবে না, যেহেতু গুডস এরকম, তোমার দেশে তুমি ইন্সপেকশন করেছো, করার পর ইন্সপেকশন সার্টিফিকেট পাঠাইছো, এবং তাতে করে প্রমাণিত হয় যে গুডস এরকম, তাহলে সেক্ষেত্রে যদি এক্সপোর্টার মাফ করে। কিন্তু এটা রেয়ার কেস, বাট এই ধরনের ঝামেলায় আমরা কেন করতে যাব? সো মানে শুরুতেই কিন্তু প্রবলেম কেসেস কিল করতে হবে। তো এটা মাথায় রেখে কাজ করবেন। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো।